প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমার টপিকের বিষয়বস্তু হলো রাইট ফর্মস অফ ভার্বস। তো টপিক থেকে বোঝা যাচ্ছে যে আমরা আজকে ভার্বের রাইট ফর্ম মানে ভার্বের সঠিক আকার কোথায় কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করার সময় যেহেতু এটা গ্রামারের একটা খুবই প্রাথমিক একটা বিষয় এবং খুব সহজ একটা বিষয়, এই জন্য আমাদেরকে এইগুলো রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয়ে আমাদেরকে ধারণা রাখতে হবে, এবং যাদের ধারণা ক্লিয়ার না তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না। তো এই রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করার সময় আলোচনা করতে গেলে যে বিষয়টা নিয়ে আমাদের প্রথম দিকেই যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা হলো সেন্টেন্স, তারপরে হলো টেন্স, পার্টস অফ স্পিচ, ভার্বস। তো আগেই আমাদেরকে বলে রাখা ভালো যে এটা কিন্তু আমাদের ভার্বস নিয়ে, এই বিষয়টা নিয়ে হলো আমাদের ভার্বস। তো ভার্বস হলো অনেক প্রকারের হয়, যেগুলো আমরা আলোচনা করতে গেলে আমাদের কিছু ক্লাস লাগবে। তো ভার্ব যে বিষয়গুলো না বললেই নয়, সেটা হলো ভার্ব প্রথমত দুই প্রকারের হয়। সেটা হলো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো আমাদের এখানে যে এই দুটো বিষয় লাগবে। তো আমরা জানি প্রিন্সিপাল ভার্বটা হলো, আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট দরকার হয়, সাবজেক্টের পরে ভার্ব দরকার হয়, তারপর অবজেক্ট দরকার হয়। তো এটা আবার আমাদেরকে প্রিন্সিপাল ভার্ব সাবজেক্ট পরে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি আমাদেরকে এইগুলো জানতে হলেও কিন্তু আমাদের ভার্বটা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করতে হবে এবং জানতে হবে। তো যে বিষয়টা আমরা প্রথমে আলোচনা করবো সেটা, আমরা প্রিন্সিপাল ভার্ব কি এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি এবং জানি। এটা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না শিক্ষার্থীদের, কিন্তু অক্সিলারি ভার্ব নিয়ে কিন্তু বেশ সমস্যা আছে। তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব অনেক প্রকারের হয়। সেটা হলো, আমরা জানি প্রথমত অক্সিলারি ভার্ব হলো তিন প্রকারের হয়। সেটা হলো প্রথমত হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে টু বি এর মধ্যে আছে ডু, এম আর ইজ, ওয়াজ ওয়ার। এম আর ইজ এটা হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর ওয়াজ ওয়ার হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। টু ডু এর মধ্যে আছে ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর ডিড হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। আর টু হ্যাভের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হয়, আবার পাস্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়। তো এটা গেল হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে তিনটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো টু বি, টু ডু এবং টু হ্যাভ। আমাদের এখানে সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হলো টু বি আমরা জানি, বা কোনো একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অধিকাংশ সময় লেখা থাকে টু বি ভার্ব ব্যবহার করো। এর অর্থ হলো আমাদেরকে ব্যবহার করতে হবে এম, আর, ইজ, ওয়াজ এবং ওয়ার। তো ডু ডাজ এবং ডিড, ডু ডাজ এটাও কিন্তু ব্যবহৃত হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু অনেকে লক্ষ্য রাখে না। তো আমরা জানি যে কোনো এগুলো করতে হলে আমাদের সাবজেক্টের উপরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে। যেমন যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, যেমন আই ডু মানে আমি করি, আবার সেকেন্ড পারসন যদি হয় তাহলে হবে ইউ ডু মানে তুমি করো, আবার যদি থার্ড পারসন হয় তাহলে হি ডাজ কেন হবে? কারণটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। এটা হলো ইংলিশ গ্রামারের একটা বেসিক মানে 1 নম্বর বেসিক নিয়ম। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। এরপরে প্রাইমারি অক্সিলারির মধ্যে টু বি, টু ডু এবং টু হ্যাভ, এছাড়াও কিন্তু আমাদের আছে হলো মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এই শব্দটা কঠিন, আমরা হেল্পিং ভার্বও কিন্তু বলতে পারি। যাদের অক্সিলারি ভার্বটা বলতে সমস্যা বা বুঝতে সমস্যা তারা কিন্তু হেল্পিং ভার্ব বলতে পারে। তো অক্সিলারি ভার্বের মধ্যে আছে হলো মডাল অক্সিলারি ভার্বের মধ্যে আছে হলো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এবং মাস্ট। তো এগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে। আবার এই মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমাদেরকে মূল ভার্ব ব্যবহার করতে হয়। যেমন আমার এটা করা উচিত, এটা
এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে হবে আই শুড ডু ইট। তার মানে এই যে প্রথম হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড হলো, তারপরে মূল ভার্ব ডুটা হলো। সেক্ষেত্রে আবার আমরা যদি অন্য কোনো সেন্টেন্স ধরি, যেমন যদি বলা হয় হি, তা হি যদি বলা হয় তাহলে হি শুড ডু ইট, তার এটা করা আছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই মডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব ব্যবহৃত হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম। কারণটা হলো এটা যদি আমরা আগে থেকেই জেনে নিই, যেমন শ্যাল শুড, মডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলো আছে সেগুলো হলো শ্যাল শুড, উইল উড, মে মাইট, ক্যান কুড এবং মাস্ট। এগুলোর পরে ভার্বের মূল ফর্মটা বসবে। তাহলে যদি আমি মাস্ট ব্যবহার করি, যেমন আই মাস্ট ডু ইট, মানে আমাকে অবশ্যই এটা করতে হবে। আবার যদি পার্সন চেঞ্জ করে দিই, সেটা হলো ইউ, যদি সেকেন্ড পার্সন যদি ব্যবহার করি তাহলে হবে ইউ মাস্ট ডু ইট। আবার যদি থার্ড পার্সন ব্যবহার করি, থার্ড পার্সন হি, তাহলে হি মাস্ট ডু ইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মডাল অক্সিলারি ভার্ব যখন ব্যবহৃত হবে তখন ভার্বের মূল ফর্মটা সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে মূল ভার্বটা বসবে। তো এটা একটা গ্রামারের বেসিক একটা নিয়ম। আর সেমি মডাল অক্সিলারি ভার্বের মধ্যে আছে হলো অট টু, নিড, ডেয়ার এবং ইউজ টু। তাহলে আমরা ওই যে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে কিছু একটা একটু জানতে পেরেছি। এটা যদি তোমরা যেটা আমি বললাম এখনই, সেটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু এটা দিয়েই আমাদের অনেক প্রশ্ন সমাধান করতে পারবো। তো এরপরে আমরা সেন্টেন্স আসি। সেন্টেন্স তোমরা জানো যে সেন্টেন্স হলো অনেক প্রকার হয়। সেটা হলো সেন্টেন্স হয় দুই ধরনের। সেটা হলো অর্থের দিক থেকে সেন্টেন্স হয়, আবার গঠনের দিক থেকে সেন্টেন্স হয়। তো অর্থের দিক থেকে সেন্টেন্স হলো 5 প্রকারের। সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো এগুলো আমরা সামান্য একটু আলোচনা করে নিই, তারপর আমরা মূল বিষয়ে চলে যাব। সেটা হলো প্রথমে যে সেন্টেন্সের যে প্রথম আছে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স অনেকে বলে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে যে গঠনটা সেটা হলো আমাদের প্রথমে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। যেমন হি প্লেজ ফুটবল, এর অর্থ হলো সে ফুটবল খেলে। এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমরা জানি যে পার্সন আছে 3 প্রকারের। সেটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন যদি হয় তাহলে সাবজেক্ট হবে একরকম, সেকেন্ড পার্সন হলে সাবজেক্ট কিন্তু আরেক রকম হবে, থার্ড পার্সন যদি হয় তাহলে সাবজেক্ট আরেক রকম হবে। আবার থার্ড পার্সনের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে একরকম হবে। আবার থার্ড পার্সন যদি বহু বচন হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা আরেকটু ডিফারেন্ট হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন সাবজেক্ট, যেমন হি প্লেজ ফুটবল, তাহলে এই হি প্লেজ ফুটবল এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আরেকটা বিষয় সবাই ভুল করে, সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে, কিন্তু থার্ড পার্সন বহুবচন যদি হয়, মানে প্লুরাল যদি হয়, তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে না। এই বিষয়টা কিন্তু অনেকেই ভুলে যায়। এই জন্য আমি বলি সেটা হলো দে যদি হয়, যেমন হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি যদি হয় তাহলে প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। আবার আমি যদি বহুবচন ব্যবহার করি, যেমন এটা থার্ড পার্সন কিন্তু বহুবচন, যেমন দে যদি ব্যবহার করি তাহলে কিন্তু দে প্লেজ হবে না, বরং হবে হলো দে প্লে ফুটবল। এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে, আবার থার্ড পার্সন বহুবচন হলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়গুলো যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম হি প্লেজ ফুটবল, হি হলো সাবজেক্ট, এরপর হলো প্লেজ হলো ভার্ব, আর ফুটবল হলো অবজেক্ট। তাহলে বুঝতে পারছি যে এই ধরনের এরকম কোনো সেন্টেন্স যদি হয় তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও উদাহরণ দেওয়া যায়, যেমন হি ইজ প্লেয়িং ইন দ্য রেইন, এটা হলো হি ইজ প্লেয়িং, তার মানে কি হি প্রথমে সাবজেক্ট আর ইজ হলো, আমরা জানি ইজটা কোন ধরনের ভার্ব জানো বা শিক্ষার্থীরা, ইজ হলো
আমরা আগেই জেনে নিয়েছি কিন্তু ইজ হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো আমরা জানি ইজটা হলো কন্টিনিউয়াস টেন্সের একটা আকার, একটা ফর্ম। তাহলে হি যখন বলা হলো তখন প্রথমে সাবজেক্ট হলো, তারপরে ইজ হলো আমরা জানি এটা হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সকে আবার অনেকে প্রোগ্রেসিভ টেন্সও বলে। তো হি ইজ এরপরে যে ভার্বটা হবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, কারণ আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স যখন হয় তো কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওই যে কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে জানো শিক্ষার্থীরা? তো আগে বলে রাখি কন্টিনিউয়াস টেন্স আছে তিনটা, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার কন্টিনিউয়াস। এই যে কোনো কন্টিনিউয়াস টেন্স টেন্সের প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে এই যে বললাম হি ইজ প্লেইং ইন দ্য রেইন, তার মানে সে বৃষ্টির মধ্যে খেলা করছে। তাহলে এটা হলো আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি। আচ্ছা, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। কারণটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে চলে আসে। যেমন যদি এই যে হি ইজ প্লেইং ইন দ্য রেইন, এই কথাটা আমরা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের সময়, এই সেন্টেন্সটাকে যদি আমি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে কিন্তু এই যে ইজ যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা এটা কিন্তু বাক্যের প্রথমে চলে আসবে। তাহলে সেটা হবে ইজ হি প্লেইং ইন দ্য রেইন, তার মানে কি সে কি বৃষ্টির মধ্যে খেলাধুলা করছে? তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি, যখন আমরা লিখি, যখন আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করি, সেটা হলো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদেরকে অক্সিলারি ভার্বটা বাক্যের প্রথমে ব্যবহার করতে হবে। আর হলো আমাদের বাক্যের শেষে কিন্তু অবশ্যই যে অক্সিলারি ভার্বটা আছে, মানে অক্সিলারি ভার্বটার যে সাইনটা আছে সেই সাইনটা কিন্তু অবশ্যই বসাতে হবে। শিক্ষার্থীদের একটা বড় প্রবলেম হলো যে এই সাইনটা অনেকে ব্যবহার করে না। হ্যাঁ, তো এইটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে, বাক্যের প্রথমে আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করলাম, যখন এই যে অক্সিলারি ভার্বটা হেল্পিং ভার্বটা ব্যবহার করলাম, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে বাক্যের শেষে কিন্তু ইন্টারোগেটিভ সাইন, মানে যে সেন্টেন্সে যে সাইন সেটা কিন্তু অবশ্যই বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় কিন্তু অবশ্যই ফুল স্টপটা বসাতে হবে। ফুল স্টপ যদি তুমি না বসাও এর অর্থ হলো তুমি সেন্টেন্সটা শেষ করনি, তোমার আরও কিছু লেখার আছে, এই জন্য ফুল স্টপ। যে সেন্টেন্স যে সাইনটা, সেই সেন্টেন্সের সেই সাইনটা অবশ্যই ব্যবহার করতে হবে। এটা কিন্তু শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা যে সমস্ত ভুল করে সেই সমস্ত ভুলের মধ্যে এটা কিন্তু অন্যতম। তো অনেকে আবার একটু লিবারাল হয়ে এটা নাম্বারটা দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু আসলে সে নাম্বার, কোনো ছাত্রছাত্রী কিন্তু যদি সেন্টেন্স অনুসারে যে সাইনটা সে না দেয় তাহলে কিন্তু সে নাম্বারটা পাবে না। আচ্ছা, তো এখন দেখলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা একটু আসি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সে যে সংজ্ঞাটা সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ করা হয়। যেমন ধরো স্টপ দ্য কার, মানে কারটা থামাও, মানে গাড়িটা থামাও। তাহলে প্রথমে এখানে কি হলো, প্রথমে ভার্ব হলো, তারপরে যে এই দি কার মানে এই অবজেক্টটা হলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ করা হয়। ঠিক আছে, এখন আমরা এই আদেশ, উপদেশ, অনুরোধ করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদেরকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ভাব দিয়ে শুরু হতো, ভার্বটা দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা ভার্বটা দিয়ে শুরু হয়। যদি সেন্টেন্সটা ভার্বটা দিয়ে শুরু না হয় তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা সাধারণত কথাবার্তায় বলে থাকি যে প্লিজ, কাইন্ডলি, এগুলোও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ। যেমন প্লিজ ডু ইট, যেমন অনুগ্রহ করে এটা করে, প্লিজ ডু নট লাভ সো লাউডলি, তো দয়া করে এত জোরে হেসো না। হ্যাঁ, এগুলো কিন্তু সবই আমাদের হলো ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আরও প্লিজ যদি না হয় তাহলে আমরা কাইন্ডলি দিয়েও কিন্তু এই সেন্টেন্সটা গঠন করতে পারি। যেমন কাইন্ডলি গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, দয়া করে এখান থেকে চলে যাও। আবার একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু উজ্জ্ব থাকে। যেমন স্টপ দ্য কার, এখানে বলা হয়েছিল
সেটা হলো স্টপ দ্য কার। কাকে বলা হচ্ছে? সেটা হলো কোনো একটা পার্সনকে বলা হচ্ছে, মানে এই যে তোমাকে বলা হচ্ছে বা আমাকে বলা হচ্ছে, তাই না? স্টপ দ্য কার মানে এই গাড়িটা থামাও। কোনো কোনো একটা এই যে সাবজেক্টটার কথা আমি বলছি, সেই সাবজেক্টটা কিন্তু এখানে নাই, কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট কিন্তু আমাদের উজ্জ্ব আছে। এই জন্য ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যখন ওই ইম্পার্টিসেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, এবং ভার্বটা কিন্তু মূল ফর্মটা বসবে, কোনো পাস্ট টেন্স না। তো আসলে রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, এগুলো আলোচনা আসলে খুবই সংক্ষিপ্ত। আমি এই রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে বিস্তারিত উদাহরণ আমি যত কিছু আলোচনা করি, এগুলো কিন্তু আমার হলো থিওরি। আমি নেক্সট ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে ওই উদাহরণ দিব। আসলে উদাহরণ না দিলে কিন্তু কোনো কিছু শেখা কমপ্লিট হয় না। একটা কথা হচ্ছে, সেটা হলো লার্নিং বাই ডুইং, মানে করতে করতে শেখা। এখন করতে করতে যদি তুমি না শেখো, তাহলে কিন্তু কোনো প্রবলেম কখনো সলভ হবে না। কোনো গ্রামার কিন্তু মুখস্থ করে তোমার করা যায় না, মানে সলভ করা যায় না, এবং তুমি এখানে দক্ষতা অর্জন করতে পারবে না। এই জন্য কী করতে হবে, যে লার্নিং বাই ডুইং, মানে করতে করতে শেখা। তো যাই হোক, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও আরও যে বিষয়গুলো আমি কিন্তু শুরু করলাম, এটা কিন্তু বেশ এটা বড় একটা টপিক, এটা খুব ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন ধরনের পরীক্ষা এটা পড়ে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা পড়ে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা, তোমাদের আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের